জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন ভারত পাকিস্তান সম্পর্কের ছন্দপতন ঘটেছে তখনই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো। একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ। নেতা খুলনায় আবার এর আগে বলেছে, সে যাই শুনেছে সেই বলেছে হাদির মতো করে, হাদির স্টাইল, হাদিকে যেভাবে মাথায় হিট করা হয়েছে এই খুলনার ছেলেটাকে হিট করা হয়েছে, কিন্তু এখন থলের বিড়াল বের হয়ে আসছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি। শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান। 18 বছর লন্ডনে থাকলেন, মায়ের অসুস্থতা তো আছেই, দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না। মাত্র সপ্তাহখানেক আগেই তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয়। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন, স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী 25শে ডিসেম্বর 2025 সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা, তার এই আগমনকে ল্যান্ডমার্ক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর। প্রিয় দর্শক শ্রোতা, এবার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনা হচ্ছে। তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসতে পারবে? কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। ঘটেছে তখনই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো। একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ। এই ত্রিমুখী সংকটের মাঝে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খুজিন। সোমবার রাজধানীর গুলশানের রুশ দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত খুজিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে রাশিয়ার অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রুশ রাষ্ট্রদূত জানান, এটি কেবল দুই দেশের বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। খুজিন বলেন, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। তিনি সতর্ক করে দেন যে ফলপ্রসূ সমাধান না এলে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়বে। এরপর ইউক্রেন যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে রাষ্ট্রদূত ফিরে যান মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে। তিনি স্মরণ করিয়ে দেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। নিজের অবস্থান স্পষ্ট করে খুজিন বলেন, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ভারসাম্যপূর্ণ সমাধানের পথে হাঁটার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এই রুশ রাষ্ট্রদূত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। খুজিন জানান, রাশিয়া বাংলাদেশে এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না, সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়া ইতিবাচক অবস্থানে রয়েছেন, তবে রাষ্ট্রদূত পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলেই মস্কো প্রতিনিধি পাঠাবে। সাধারণত রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সামাজিক সংগঠন এবং স্টেট দুমার সদস্যরা পর্যবেক্ষক হিসেবে আসেন। রাশিয়ার রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে স্পষ্ট যে মস্কো বাংলাদেশে একটি স্থিতিশীল এবং সহিংসতামুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান। 18 বছর লন্ডনে থাকলেন, মায়ের অসুস্থতা তো আছেই, দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না। মাত্র সপ্তাহখানেক আগেই তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয়। আবার হঠাৎই 25শে ডিসেম্বর ফিরছেন বলে ঘোষণা দিলেন। টিকিটও নাকি কাটা হয়ে গেছে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা বলুন, যে তারেক রহমান না হয় সিদ্ধান্ত বদলালেন নিজের ইচ্ছায়, কিন্তু বাকি সবার সিদ্ধান্ত বদলালো কিভাবে? কাকে ম্যানেজ করে ফিরছেন তারেক রহমান? তাহলে চলুন খুঁজে দেখার চেষ্টা করি। এর আগে বলা হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল বিএনপি। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো। প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে দেশে। এমত অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি বদলে গেছে বলা হলে সেটাকে মেনে নিতে পারবেন কেউ?
মনে হয় না। তার মানে তারেক রহমানের ফেরার পেছনে নিরাপত্তার ঝুঁকি ছাড়াও অন্য অনেক কিছু থেকে থাকতে পারে। সেগুলোর মধ্যে পুরনো এবং চালু কথা হলো যুক্তরাষ্ট্র চায় না তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেন, কিন্তু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যান্ড জ্যাকবসন লন্ডনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন, সে খবরও আমরা জানি। তারপরও তিনি এতদিন সময় নিয়েছেন। 21শে আগস্ট সহ বাকি সকল মামলা থেকে সরকার অবৈধভাবেই তাকে অব্যাহতি দিয়েছে, যেটা বাকি আসামিদের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। এখন আদালতে হাজির না হলেও জামিন আবেদন পর্যন্ত গ্রহণ করা হয় না। এমন অবস্থায় তারেক রহমানের ফেরার ব্যাপারটা মাত্র সপ্তাহখানেক ব্যবধানেই বদলে গেল, আর এটা নিয়ে মানুষ চুপ থাকবে, সেটা কি হয় বলুন? তাই মানুষের মনে প্রথম প্রশ্নটা আসছে, তারেক রহমান ফিরছেন কিন্তু তার ভরসায়। 18 বছর ধরে তিনি দেশে ফেরার কথা বলছেন। প্রতিবারই তার বক্তব্য, তার দলের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত মিলিয়ে বোঝা গেছে যে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত নয়, বরং একাধিক শক্তির সমন্বয়ে তৈরি বাস্তবতার উপর দাঁড়িয়েছিল তার ফিরে যাওয়াটা। 2024 সালের পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ তার সামনে আর কোনো আনুষ্ঠানিক বাধা ছিল না, তবু তারেক ফিরে আসেননি। এটাই অনেকে দীর্ঘদিন ধরে সন্দেহের চোখে দেখছেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি, দলের ভেতরের চাপ, নেতাকর্মীদের আবেগ সবকিছুই তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে পারেনি। এর মানে একটাই, তারেক রহমান বুঝতেন যে দেশে ফেরার বিষয়টি কেবল আবেগের সিদ্ধান্ত হওয়া সম্ভব নয়। লাগবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার ইঙ্গিত, লাগবে আন্তর্জাতিক শক্তি এবং আঞ্চলিক স্বার্থগুলোর ন্যূনতম সামঞ্জস্য। বিষয়টা বোঝার জন্য প্রথমে বাস্তব পরিস্থিতিটা মাথায় আনতে হবে আমাদের। একদিকে দেশে পরিবর্তন ঘটেছে, অন্যদিকে রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে। ইনকিলাব মঞ্চের হাদির উপর দিনের আলোয় হামলা সেই পুরনো অস্থিরতার ইঙ্গিত আবার নতুন করে তুলে এনেছে। এটা যারা নিরাপত্তা বিশ্লেষণ করেন তারা স্পষ্টই বলছেন, ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। অথচ এই অবস্থাতেই তারেক দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এটা তখনই সম্ভব যখন তিনি নিশ্চিত হন যে প্রয়োজনীয় সুরক্ষা, রাজনৈতিক কভারেজ এবং আন্তর্জাতিক সকল পক্ষের বার্তা সব একসঙ্গে মিলে ঝুলে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বড় সিদ্ধান্তগুলো প্রায়ই দেশীয় সমীকরণের বাইরে গিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাকে অস্বীকার করা যায় না। 2024-এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন এবং নয়াদিল্লি উভয়েই নতুন বাস্তবতা পর্যালোচনা করছে। দুপক্ষের নিজস্ব স্বার্থ আছে। একজন চায় রাজনৈতিক স্থিতি এবং গণতান্ত্রিক প্রেডিক্টিবিলিটি, আরেকজন চায় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা। তারেক রহমানকে মেনে নেওয়া বা অন্তত তার প্রত্যাবর্তনকে বাধা না দেওয়া এই দুই শক্তির সমন্বিত হিসেবের অংশ বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান সাধারণত মানবাধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, জবাবদিহি, বড় জোর বোয়িং কেনা, এসব দিয়েই বাংলাদেশ সহ অন্যান্য দেশের সরকারগুলোকে বশে রাখতে চায় দেশটি। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তারা নিশ্চয়ই একটি এমন এক নেতৃত্ব চাইছে যার সঙ্গে কাজ করা সম্ভব, যিনি দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীল করতে পারবেন, আবার আমেরিকার পক্ষে থাকবেন। বিএনপির নেতৃত্বের রদবদল, দলে তারেকের কর্তৃত্ব এবং ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক গঠনের সম্ভাবনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তার ফেরাটা খুব একটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে না এই মুহূর্তে, হয়তো বরং দীর্ঘ অস্থিরতার পর দেশে পুনর্গঠনের তারেক রহমান যদি একটি ছক স্পষ্ট করে দিতে পারেন, সেটাকে ওয়াশিংটন হয়তো বাস্তববাদী দৃষ্টিতেই দেখছে। দেশে যেভাবে ভারত জব চলছে তাতে ভারত নিয়ে কিছু বলা মুশকিল। তবুও তারেক রহমানের ফেরা বিষয়ে ভারতের অবস্থানটিও আমাদের ধর্তব্যে আনতে হবে। বাংলাদেশের কাছে প্রতিবেশী হিসাবে ভারতের চাওয়া পাওয়াগুলো নিয়ে আপনি বিস্তর মতভেদ আছে সবার মধ্যে, তবে আমার মনে হয় দিল্লি চায় পূর্ব সীমান্তে স্থিরতা, চায় বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন, স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী 25শে ডিসেম্বর 2025 সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা, তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প, কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তারা 25 তারিখে দেখানোর চেষ্টা করবেন। বিএনপি আশা করছে যে এই শহরে, এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। এই শহরের বহু মানুষ, এই শহরে 2.5 কোটি মানুষ বসবাস করে। এই 2.5 কোটি মানুষের মধ্যে শক্তিমান, সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ, 50% মানুষ সেদিন রাজপথে নেমে আসবে। মানে 1.25 কোটি মানুষের মধ্যে আমরা তো এই যে 2.5 কোটি মানুষ ধরি, তো নারী, পুরুষ, আবার বৃদ্ধ, বনিতা, এর মধ্যে ধরুন যদি 50% ধরেন তাহলে 1.25 কোটি। তো 1.25 কোটি, আর এই 1.25 কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন, যাদের বয়স 20 বছর থেকে 40 বছর, এদের সংখ্যা 40%, তাহলে রাজপথে নেমে আসবে 50 লাখ লোক। এটা কিন্তু চারটিখানি কথা নয়। 50 লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে,
এই রাজপথ ধারণ করতে পারবে না, কোনো রাজপথে তিল ধারণের জায়গা থাকবে না। এর বাইরে ঢাকা বাইরে থেকে আরো 1 কোটি লোক এই শহরে প্রবেশ করবে 25 তারিখে উপলক্ষ করে। তাহলে কি হলো, ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে 3.5 কোটি, আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে 1.5 কোটি মানুষ। শহরের 50 লাখ, আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1 কোটি লোক আসবে। তো 1 কোটি লোক কিন্তু খুব বেশি না। 64টি জেলা যদি ধরেন, ঢাকা শহর বাদ দেন, তাহলে আপনি 60টি জেলা ধরেন। তো 60টি জেলা থেকে যদি লোকজন আসে, এক এক জেলা থেকে 1.5 কোটি লোক আসে গড়ে, তাহলে তো আপনার 90 লাখ লোক চলে আসে এরকম আশেপাশে। তো সেই হিসেবে 1.5 কোটি লোক ঢাকা শহরে আসবে, এবং সেই ঢাকা শহরে 1.5 কোটি লোক যদি আসে, তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে ম্যানেজ করা, এই সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলদঘর্ম হয়ে যাচ্ছে। নেতার সিকিউরিটি, এটা নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে, সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন। এরপর দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকস নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে। আমাদের দেশে এখন দেখবেন যে এসএসএফ এর নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে, প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে, তারপরে শেষ ভালো বেশি মানে এসএসএফ এর যে পোশাকগুলো পরে, তো ওইরকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলওয়ালা যুবকদেরকে এখন অনেকেই মানে এমপি প্রার্থী, একটু টাকা পয়সা হয়েছে, সবাই ওইরকম আন্ডারে সিএসএফ, তারপরে কেএসএফ, তারপরে এনএসএফ, তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে, যেমন ধরেন রনির সিকিউরিটি ফোর্স, আরএসএফ এরকম। তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল সিকিউরিটি ফোর্স, মানে প্রাইম মিনিস্টার্স এসএসএফ স্পেশাল ফোর্স যেভাবে করা হয়েছে এরকম, যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এনসিপির নেতা খুলনায়, আমরা এর আগে বলেছি, যাই শুনেছে তাই সেই বলেছে, হাদির মতো করে, হাদির স্টাইল, হাদিকে যেভাবে মাথায় হিট করা হয়েছে এই খুলনার ছেলেটাকেও হিট করা হয়েছে। কিন্তু এখন থলের বিড়াল বের হয়ে আসছে। ঘাট থেকে দেখা গেল যে ঘটনা তো বাবু যা জেনেছি আমরা তা না, মাল আসলে অন্য জিনিস। তিনি প্রায় জলসা করতে, মাস্তি করতে, মজমা করতে ওখানে যান, এবং সেখানে তিনি এক এক মানুষের এক এক প্রবৃত্তি থাকে, তার নারী পার্টনাররাও থাকে, থাকতেই পারে, তারা সেখানে আমোদ ফুর্তি করেন। পুরোটাই শুনবেন, পুরো ঘটনাটাই শুনবেন, কিন্তু আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে আরেকজন বিপ্লবী, তিনিও বোধহয় এই ভদ্রলোকও বোধহয় সাংঘাতিক বিপ্লবী একজন কেউ হবেন, হ্যাঁ, যশোরের যে বিপ্লবী কেউ আবার কি শেষ করে দেওয়া হলো কিনা হাদির মতো করে, ব্যাপারটা এই জায়গায় না। ইন্টারেস্টিং কি জানেন, এনসিপি কোথায় যেন খুঁজে এদেরকে বের করে। এই যে ওসমান হাদিকে যে শুট করেছে এই ছেলেটা, সেই ছেলেটা ফয়সাল হাদির প্রচারণায় ঘুরতো। এর আগের কিছু উদাহরণ আপনাদেরকে বলি। নারায়ণগঞ্জে এনসিপির এক আহ্বায়ক এনসিপি না, সে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক ধরা পড়েছিল। সে বাবা ব্যবসা করে, বহু প্রাণামাল হসপিটালের ভিতরে করে। তারপরে মানুষকে ফুলপুরের একেবারে উপজেলার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি আর কি, তাদের সমন্বয়ক, উপজেলার সমন্বয়ক সহ সমন্বয়ক ধরা পড়েছিল। ওনারা আবার এক খিস্টু করে অবৈধ কোনো কিছু করেন না, মানে অপবিত্র, নাপাক, হ্যাঁ, তারা পবিত্র জিনিস, হালাল জিনিসের ব্যবসা করেন। হালাল জিনিস হলো ইন্ডিয়ার চিনি আনেন, দারুচিনি আনেন, এলাচ আনেন, এই টাইপের জিনিস নিয়ে বস্তা ভর্তি গোডাউন সহ আর্মির হাতে ধরা খেয়েছিল। এরা এই পিস গুলাকে কোত্থেকে জোগাড় করে? এখন এই যশোরের পিসের যেই কাহিনী বর্ণনা পাইলাম সেটা হলো, এবং তার মাথায় যে লেগেছে, মাথায় চামড়া টামড়া ফুটো হয়ে গেছে, এরকম কাহিনী শুনতেছি, পত্রপত্রিকা আসছে। এখন অবস্থা আশঙ্কা মুক্ত, ডাক্তারের বরাত দিয়ে মিডিয়ায় খবর আসছে যে তিনি আশঙ্কা মুক্ত, যেখানে মাস্তি করেন। এবং আমরা ওই কার্তুজের ছবিটা দেখেছি, গুলির ছবিটা দেখলাম, মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। সেই ছবি দেখে আমাদের যে ধারণা বা আমরা যতটুকু বুঝি, সম্ভবত এটা বন্দুকের গুলি হতে পারে। এবং এটা আসলে তার মাথা তার লু টার্গেট করে দিচ্ছিল, নাকি নিজেরা আবার হাতাহাতি করতে গিয়ে ফুটছে, আমার এরকম কেন জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।